বসন্ত আজ আমার মনে সুখ দিয়েছে ধরা। তুমি শুধু একজনই আমার দু চোখেরই মনি, তুমি শুধু একজনই আমার দু। ওয়ালাইকুম সালাম বিপ্লব, তোমাকে তো আমি খুঁজছিলাম। নিজের জীবনটা তুমি এভাবে নষ্ট করছো কেন বিপ্লব? স্যার, এই প্রশ্নটা আমি নিজেকেই বহুবার করেছি, সঠিক উত্তর পাইনি। যে স্বপ্ন নিয়ে রাজনীতি শুরু করেছিলাম, ফল তার উল্টো। এই জগৎটাই নিয়ন্ত্রণ করছে রাজনীতি, সেটা আমরা জানি। জি স্যার। আর এই রাজনীতির সুযোগটা নিচ্ছে কিছু মন্দ লোক। এর একটা প্রভাব আছে না? জি স্যার। সেই প্রভাবটা আমাদের উপরে পড়ছে, রাষ্ট্রের উপরে পড়ছে, সমাজের উপরে পড়ছে, মানুষের উপরে পড়ছে। এইটা দুঃখজনক। কি করবে, রাজনৈতিক সচেতনতার বড়ই অভাব। কিছু মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করছে, আর আমরা সহজ সরল মানুষ তাদের পিছনে পিছনে দৌড়াচ্ছি, যার পরিণাম পদে পদে ভোগ করতে হচ্ছে সমাজকে, জাতিকে, রাষ্ট্রগুলোকে। কাকেই বা দায়ী করবে? থাক, বাদ দাও সব কথা। কিন্তু তোমার সময় যে চলে যাচ্ছে, কি করবে ভাবছো? ভাবছি আর রাজনীতি নয় স্যার, এবার গ্রামে ফিরে যাব। গ্রাম থেকেই নতুন জীবন শুরু করব। তোমার স্বপ্নের রাজ্যে আমাকেও মাঝে মাঝে নিমন্ত্রণ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর সূর্য, কি খবর? ভালো আছেন ভাইয়া? তোমার সঙ্গী সাধনা কেমন চলছে? আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি ভাইয়া। এই ছেলে, তোমার মধ্যে একটা সম্ভাবনা আছে, তোমার কণ্ঠের ঐশ্বর্য আছে। প্র্যাকটিসটা একটু ঠিক মতো চালিয়ে যেও, সিদ্ধি একদিন আসবে। নিয়মিত প্র্যাকটিস করবে। স্যার, আমার জন্য সেই দোয়াই করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। হ্যাঁ, দোয়া তো করি। তুমি মানুষের জন্য গান গাও, গানে গানে ঘুরে ধরা সমাজটাকে বদলাতে চাও। লাঞ্ছিত নিপীড়িত মানুষ থাকে তোমার গানে। তুমি একটা যুদ্ধ করছো, এটা যুদ্ধ, একটা বড় যুদ্ধ। এই যুদ্ধ চালিয়ে যদি যেতে পারো, তুমি বড় হবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, তুমি কবে যাচ্ছ? স্যার, এই সামনের মাসে আমার ফ্লাইটটা। বিদেশ থেকে সঙ্গীতে উচ্চ ডিগ্রি নিয়ে আমাদের সূর্য একদিন বাংলা গানকে আরো সমৃদ্ধ করছে। জি ভাই, সেই দোয়াই করবেন, আমি যেন বাংলা গান সারা বিশ্বময় প্রচার প্রসারে ভূমিকা রাখতে পারি। সুরে সুরে এই অশান্ত পৃথিবীকে যেন শান্ত করে তুলতে পারি। আমার জন্য দোয়া রাখবেন। এগিয়ে যাও সূর্য, তোমার স্বপ্নের পথে আমরাও পথিক। তো ঠিক আছে। হ্যালো ফৌজিয়া, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো। কে, মেঘলাপু? যে কারণে তোমাকে আমি ফোন করেছি, তোমার লেখাটা আমি পড়েছি, চমৎকার লিখেছো। ধন্যবাদ আপু। এই লেখাটি প্রকাশ হওয়ার পর থেকে আমাদের সম্পাদককে বিভিন্ন মহল থেকে ধন্যবাদ জানাচ্ছেন। আমাদের পুরুষশাসিত সমাজে নারীদের নিয়ে এমন সাহসী লেখা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। আর ভালো কাজের আনন্দ ভাগাভাগি করতে বাসায় এসো, আলাপ আছে, সেটাও সারা যাবে। নিশ্চয়ই আসবো। বিশাল ভাইয়ের সাথে তোমার যোগাযোগ হয়? কোন মুখে বা কথা বলবো বলো? তুমি পড়াশোনা শেষ না করে বিয়ে করা তোমার মস্ত বড় ভুল হয়েছিল। সমাজে মেয়েদের এখনো অনেক পথ খোলা। তখন জিদের মাথায় রাগ করে কত বড় ভুল সিদ্ধান্তই না নিয়েছি। এখন তা বুঝতে পারছি। বিশাল আমাকে বহুবার বলেছে লেখাপড়া শেষ করতে, কিন্তু ওর কোনো কথাই আমি কানে তুলিনি। উল্টো ওকে আমি অনেক বকাঝকা করেছি। অবশ্য আজকের এই পরিণতির জন্য এককভাবে আমি দায়ী।
আমার ধৈর্যহীনতা, বাবার বাড়াবাড়ি সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে ফৌজিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব ভাবনা মাথা থেকে একদম বাদ দাও। ঠিক আছে ফৌজিয়া, তুমি একসময় এসো, ভালো থেকো। কিরে ফাহিম, তোর নায়িকার দেখলাম মন খারাপ, ব্যাপারটা কি? আমার সাথে দেখা হয়েছিল, একদম চুপচাপ। ওই যে মহারানী হাজির। এই, তোর এতক্ষণ আসার সময় হলো? সরি ফ্রেন্ডস, আমার একটু কাজ ছিল, দেরি হয়ে গেছে। কেমন আছিস তোরা? আরে আমাদের খবর ভালো, কিন্তু তোর খবর কি বল? আমার খবর মানে দেখতেই তো পাচ্ছিস। সেজন্য তো প্রশ্নটা করলাম। আহ, বুঝলাম না। তোর বুঝে কোনো কাজ নেই, তার চেয়ে বল তোর কি হয়েছে, মন খারাপ কেন? না, মন খারাপ না বন্ধু, একদম ঠিকঠাক আছি। ঠিক আছে মানে, তোকে দেখে তো মনে হয় না। আচ্ছা তোরা একটু বস, আমি ওকে নিচ্ছি। হ্যাঁ? ওকে, বেশি দেরি করিস না। আরে না রে বাবা, বয় না তোরা, আমি ওখানে তো আসি। দেরি করিস না কিন্তু। ও ফ্রেন্ডস, ঠিক আছে ঠিক আছে, যাও যাও। ভাইয়া আমাকে তো কি নাম আপনার? আমার নাম পাপিয়া। ভাইয়া, আপনার নতুন বই আমরা কবে পাচ্ছি? 21শে বই মেলায় পাবেন। এছাড়া আমার ছোট গল্প তো বিভিন্ন পত্রিকা প্রত্যেকদিনই ছাপা হচ্ছে। ধন্যবাদ, আসি। হ্যাঁ, আসলে আসসালামু আলাইকুম। শুয়া চান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? তোর গানটা পরে শুনি ভাই। আচ্ছা, আজকে আমরা কেন এখানে বসছি তোরা জানোস না? না, তা তো জানি না। ফাহিম, তুই না বললে জানবো কিভাবে? আরে বাবা, সূর্য আমাদের বন্ধু, সারাটা জীবন খেটে খাওয়া মানুষদের জন্য গান গেয়ে গেল। গণসঙ্গীত, গণমানুষের জন্য গান গাচ্ছে যেই ছেলে, ও বিদেশ চলে যাচ্ছে, বোঝো তোমরা? ওকে আর আমরা পাচ্ছি না। ও বিদেশ যাওয়ার আগে ওর একটা নতুন গান আমরা শুনবো না? অবশ্যই। দোস্ত, ওই যে লাস্ট কম্পোজিশনে ওই গানটা একটু শোনান আমাদের। তো যাওয়ার আগে অন্তত একটা গান শুনিয়ে যা। এখন এই অবস্থা খালি গলায় গান? শোনা না, আমাদের গান শোনা প্লিজ। ওকে ঠিক আছে, খালি গলায় দু লাইন গাচ্ছি। অবশ্যই অবশ্যই, এটা সবচেয়ে ভালো হবে। এসো ভাই এসো বন্ধু সবাই মিলে মানুষের গান গায়, ধর্ম কর্ম সব বিভেদ ভুলে কাঁধে কাঁধে সবাই মিলায়। বৌদ্ধ কি খ্রিস্টান, হিন্দু মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান হিন্দু মুসলমান, সবাই একই প্রভু ভক্ত। রক্ত সবারই লাল রক্ত, সবারই লাল রক্ত। এই সূর্য, একটা ফোন আসছে। হ্যাঁ, একটু দ্রুত আসা। হ্যালো, আচ্ছা ফাহিম শোনো, আমি এখন তোমার সাথে সিরিয়াস কিছু কথা বলবো, তুমি একদম ফাজলামো করবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলো। সেটা হচ্ছে আমার এক আত্মীয়, বুঝছো, উনি অনেক দিন ধরে আমেরিকাতে থাকে আর ওনার ফুল ফ্যামিলি সেটেল ওখানে, ঠিক আছে? তো ওনারা ঢাকাতে মানে বাংলাদেশে আসবেন খুব শীঘ্রই। ওনাদের একটাই উদ্দেশ্য, ওনাদের ছেলের বউ করে আমাকে আমেরিকাতে নিয়ে যাবেন। বাহ বাহ বাহ, এটা তো দারুণ খবর। তার মানে তুমি আগামীকাল থেকেই ধরে নাও আমেরিকার নাগরিক। ফাহিম, আমি তোমাকে বলেছি আমার সাথে ফাজলামো করো না। আই এম নট জোকিং ফাহিম, আই এম সিরিয়াস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফাজলামো করবো না। বলো তো আসল কথাটা বলো। শোনো, কাল আমি ক্যাম্পাসে আসছি, তারপরে আমি যে কাপড় পরে আসবো সে কাপড় পরেই তোমার সঙ্গে থেকে যাব। আমি আর আমাদের বাড়িতে ফিরবো না। তার মানে দাঁড়াচ্ছে কালকে আমরা বিয়ে করব। আমি কিন্তু আর বাসায় ফিরে যাব না। না না, কোনো সমস্যা নেই। আমি বিশাল ভাইয়াকে বলে রাখছি, উনি আমাদের জন্য পুরোপুরি পাকা ব্যবস্থা করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা শোনো, তুমি কি করবে আমি জানি না, বাট ডু সামথিং, যা করবে তাড়াতাড়ি করো। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা ঠিক থাকবে, ওকে? ইউ নো সামথিং, ইউ আর রিয়েলি সামথিং। রাখলাম, বাই।
বসন্ত আজ আমার মনে সুখ দিয়েছে ধরা, আমার মনের আকাশ জুড়ে তুমি যে সুখ তারা। বসন্ত আজ আমার মনে সুখ দিয়েছে ধরা, তুমি শুধু একজনই আমার দু চোখেরই মনি, তুমি শুধু একজনই আমার দু চোখেরই মনি। খুব শীতে রোদ হয়ে থাকবো তোমায় ছুঁয়ে আমার। হ্যাঁ জুয়েল, আচ্ছা বিয়ের পূর্ব প্রস্তুতি সম্পর্কে তোর কোনো ধারণা আছে? বিষয়টা তো ঠিক বুঝলাম না। তুই যেভাবে কথা বলছিস তাতে মনে হচ্ছে এর আগে আমরা সবাই 2-4টে বিয়ে করে ফেলেছি। আহা, তোরা ব্যাপারটাকে এইভাবে নিচ্ছিস কেন? আমি বলতে চাচ্ছি মানে আর দোস্ত ব্যাপারটা আমি বলি, তুই শুন। বিয়ে অনেক রকম হয়, পারিবারিক বিয়ে, প্রেমের বিয়ে, আবার বাধ্য হয়ে বিয়ে। সত্যি তো, বিয়ে তো বিভিন্ন ধরনের হয়। এখন তোরটা কোন পর্যায়ের বল, আমরা সমাধান করে দিচ্ছি। আচ্ছা সব কিছু বাদ দিয়ে আসল কথা বল, আমরা সবাই তোর সাথে আছি। তার আগে তোদের একটা খুশির সংবাদ দিই। কি ব্যাপার, বিয়ে টিয়ে করলি নাকি? বিয়ে যদি করেই ফেলে তাহলে আর পূর্ব প্রস্তুতি নিয়ে লাভ কি? বিশাল ভাইয়া লেখক হিসাবে একটা জাতীয় পুরস্কার পাচ্ছে। এই সংবাদ, এটা তো কোনো অপ্রত্যাশিত সংবাদ না। আরে লিটন তো ঠিকই বলেছে, বিশাল ভাই যে জাতীয় পুরস্কার পাবে এটাই তো স্বাভাবিক। উনি যে মানের লেখক, তাতে আমার মনে হয় একদিন তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাবে ইনশাল্লাহ। আচ্ছা শোন, হ্যাঁ এই উপলক্ষে আমরা বিশাল ভাইয়ের থেকে খাবো। অবশ্যই খাবো। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমার বিপ্লবী বন্ধু বিপ্লব, তোর খবর কি? তার আগে তোর খবর বল। আমি সেই পুরনোই রয়ে গেছি। দোস্ত, এই বাঁচার তাগিতে বিদেশে পড়ে আছি, সাথে কি আর আছি? আচ্ছা থাক সে কথা। আচ্ছা আমাদের সে লেখক বন্ধুর খবর কি? তোর সাথে কোনো যোগাযোগ হয়? বিদেশের মাটিতে বিশালের যখন বিশালত্বের কথা শুনি না, তখন মনটা আমার গর্বে একেবারে ভরে ওঠে রে। ঠিকই বলেছিস, বিশাল এখন বিশাল। তবে হ্যাঁ, ও ঠিক আগের মতোই রয়ে গেছে, একটু বদলায়নি। সত্যের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা আর অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী। আরে ও তো ছিল কাগজে কলমে, আর তুই কোথায় ছিলি? তুই ছিলি রাজপথে, ময়দানে, বিপ্লবী। হ্যাঁ জানিস, বিশাল একটা স্মৃতি সবসময় আমার চোখের সামনে ভেসে ওঠে। যেদিন যেদিন মেঘলা ওকে ছেড়ে চলে গেল না, বিশাল আমার কাছে ছুটে এসে পাগলামি করছিল। আসলে বিশাল কিন্তু মেঘলাকে প্রচন্ড বিশাল আজ দেশের অন্যতম একজন লেখক। আজও সব আছে, তবু যেন কিছুই নেই। সত্যি ওর মতো মানুষ খুব কমই হয় যে নিজের বলে কিছুই ভাবতে শিখিনি। আচ্ছা এক কাজ কর না, আমরা 3 বন্ধু মিলে একদিন কোথাও হারিয়ে যাই। সে না হয় যাওয়া যাবে, তা তুই আর কতদিন দেশে আছিস? আমি কতদিন আছি সেটা দেখার বিষয় না। এবার কিন্তু আমার বিদেশে যাওয়ার সময় তুই আমার সাথে অবশ্যই যাবি। না রে বন্ধু, আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি গ্রামে গিয়ে কৃষিকাজ করব, মাছ চাষ করব, আর প্রাণ খুলে গান গাইব। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। যদি তাই হয় তাহলে তাহলে আমি আর বিদেশে যাব না। ভালো লাগে না দেশ ছেড়ে বিদেশে থাকা। আমরা 2 বন্ধু মিলে গ্রামে গিয়ে কৃষি খামার গড়ে তুলব। ভাই ভাই আপনি রাখেন না ভাই, আমি তো আপনার কামে গেছিলাম, কিন্তু কি করবো, যে ফেসে গেছি। আর ঘটনা হয়েছে আমার ডিপার্টমেন্টের সবাই ব্যাপারটা কিন্তু জেনে গেছে।
ডিপার্টমেন্টের সবাই যাই না গেছে মানে? না থাক, আমাগো ডিপার্টমেন্টের ব্যাপার আপনারা কমু কেন? ওই বেটা, যদি নাই কবি ঘটনাটা বললি কেন? আরে ঠিক আছে, রাগো কেন, কইতেছি। হ্যাঁ বল। আরে কইতাছি তো, এত তাড়া কেন? ওই বেটা, জরুরি ঘটনা আমার সাথে সাথে শুনতে হয়, তুই জানোস না আমার আবার লেট সহ্য হয় না। তাইলে শোনো, তোমার তোমার হ্যাঁ বল। তোমার ভালোবাসার তো ডানা গজাইছে, সে তো উড়ে যাইতে চাই। ওই বেটা, উড়ে যেতে চাই মানে? আরে বড় ভাই, তুমি সিরিয়াস নিচ্ছ কেন? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম আর কি। তোরা না মানা করছি আমার ভালোবাসা নিয়ে কখনো মজা করবি না। আচ্ছা বড় ভাই, সত্যি কি তোমার মনের আশা কোনোদিন পূরণ হবে? আমার প্রতি তোর বিশ্বাস নাই? আছে, তারপরেও তুমি যদি তারে না পাও? না, সে আমার, শুধুই আমার, যার জন্য আমি এখনো এই ক্যাম্পাসে পড়ে আছি। সব কিছু ছাইরা কিন্তু ভালো হয়ে গেছি। সব নারে হ্যাঁ কইরেই আমি আমার ঘরে তারে নিয়ে আসুম, আর তার জন্য যা যা করতে হয় আমি তাই করুম। আমি সব জানি, তুমি তো একটা গন্ডমূর্খ। আরে ভাই, টাকা দিয়ে কি আর সব হয়? পারতে আমাকে হবেই। পারবা না, কারণ তোমার তো পড়াশুনো। জি, কেমন আছো? আমি ভালো আছি। শিশিরকে একটু দেবে? বলো। কেমন আছো বলো? বলবে না? শোনো, ও তো কথা বলতে চাচ্ছে না। আবার যদি কথা বলতে চায় তখন আমি তোমাকে ফোনে লাগিয়ে দেব। সুখ দিয়েছে ধরা। আরে তুমি কতক্ষণ এখানে? আচ্ছা, তোমার কি কখনো টাইম সেন্স হবে না? কটা বাজে বলো তো ফাইম? বেশি না, 12টা বেজে 20 মিনিট। 12টা বেজে 20 মিনিট, বেশি না? না। ভাই, তুমি কি ঠিক আছো? ঠিক আছে, কেন বলো তো? আচ্ছা, আমাদের কি হবে, মানে আমরা কি করব তারপরে? ঠিক করেছো? হ্যাঁ, আমরা কি করব সব ঠিক করা আছে তো, এটা নিয়ে তুমি টেনশনই করো না। আচ্ছা, রিক্সাটা ডাকি। এই দাঁড়ান 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 দাঁড়ান, ম্যাডাম ওঠেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু আসি। এই ফাহিম, ছাই পাশ খাবে না, ওঠো, এখানে আসো, আসো। খুব শীতে রোদ হয়ে থাকবো তোমায় ছুঁয়ে, আমার হৃদয় মূলে রাখবো তোমায় তুলে। খুব শীতে রোদ হয়ে থাকবো তোমায় ছুঁয়ে।
এই দুটোই পড়ে গেছে যা একটাতে রাখো। হ্যাঁ শুনো ভাই একটা পড়ে আবার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখন কি করবে আর এইটা কিভাবে বলেছিল চালাবো ও বাবা আসসালামু আলাইকুম ছোট ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসেন কেমন আছো খালা? ভালো আছি আসেন ও চপলা, আচ্ছা চলো। ভালো আছেন হ্যাঁ আছি আরে চাচু, আসো আসো আসো, তোমার খেলা। ওই গাড়ি দেখাও, গাড়ি দেখাও, গাড়ি নিয়ে এসো, গাড়ি নিয়ে এসো। বসো বসো বসো। সেই যে ধুয়ে। আমাকে দাও তো একটা। চাচু, ধুয়েই আছে। আচ্ছা চাচু শোনো, তোমার সাথে ওর পরিচয় করিয়ে দিই। শোনো এদিকে তাকাও, ওর নাম হচ্ছে চপলা। আচ্ছা তার আগে খালা, আমরা প্রচুর ক্ষুধার্ত, খাবার ব্যবস্থা করো তাড়াতাড়ি যাও। আমি এক্ষুনি করছি। ওর নাম চপলা, হ্যাঁ, ও কিন্তু আমার বন্ধু। এখন দেখি তো তুমি ওকে বন্ধু বানাতে পারো কি না। দেখাও দেখাও, ওইটা করে দেখাও। ওই যে ওই গাড়িটা কোথায়, গাড়িটা? হ্যাঁ এইটা দেখ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ওর নাম চপলা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু দেরি করলো যে? একটু কাজ ছিল। সমস্যা কি? না মানে ও বলছিলাম কি, আচ্ছা ভাইয়া বসো না, বসে বসে কথা বলি। বল। হয়েছে কি ভাইয়া, ও বাড়ি থেকে চলে এসছে, মানে এখানেই থাকবে বলে স্থির করেছে। বাকিটা ভেতরে চলো, আমি বলছি। আসো না। ঠিক আছে চল। কিরে টাইম তো এখনো এলো না, ব্যাপারটা কি? আরে আসেনি, আসবে। তুই জানিস না ওই একদিন আড্ডায় না আসলে ওর ঘুম হারাম হয়ে যায়। ব্যাপারটা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। কি বলতে চাস পরিষ্কার করে বল। আমার মনে হচ্ছে ফাহিম আর চপলা বিটি করে ফেলেছে। ঠিক তাই, তোর কথা শুনে আমার ঠিক তাই মনে হচ্ছে। চল তাহলে ব্যাপারটা দেখে আসি। এই কোথায় যাবে আগে বলে যা। আর তোরা থাক, আমরা দেখছি। চল চল। হ্যালো খালা, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আমি বিশাল। বিশাল, তোমার শরীর ভালো? তোমার যুবরাজ তোমার পাশেই আছে। সব ঠিকঠাক আছে। আর শোনো, ওই যে তোমার গুণধর পুত্র ফাহিম আমার এখানে এসছে, কটা দিন থাকবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা বাবা, তোমার যুবরাজকে নিয়ে আসবো। হ্যাঁ তাহলে রাখি খালা। তো একদিক তো ম্যানেজ হলো, দেখি আরেকদিক কিভাবে ম্যানেজ করা যায়। চপলা, তোমার মার নাম্বারটা বলবে কি একটু? 01 হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার নাম বিশাল, বিশাল চৌধুরী। জি, আমি একটু লেখালেখি করি। আপনি আমার বই পড়েছেন? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বুঝে শুনে বিয়ে ওই বইটাও পড়েছেন? আমি সত্যি সত্যি খুবই কৃতজ্ঞ। জি জি আন্টি, একটা কথা বলার জন্য আমি আপনাকে ফোন করেছি। ফোন নাম্বারটা আমি আপনার মেয়ের কাছ থেকে নিয়েছি। আপনি যেরকম আমার ভক্ত, আপনার মেয়েও কিন্তু আমার সেই রকমই ভক্ত। তোর ওই বন্ধু বান্ধব নিয়ে আমার সাথে দেখা করতে এসেছে, তো এখানে আছে। আপনি কোনো চিন্তা করবেন না, আশা করি। কথা বলবেন চপলার সাথে? দরকার নেই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জি রাখি, আসসালামু আলাইকুম। ভাইয়া কি মনে হলো আম্মুর সাথে কথা বলে? তোমার মতো মেয়ের মা যিনি, তিনি তো ভালো হবেনি। থ্যাংক ইউ ভাইয়া। এটা ফোন আসছে, চপলা ফোন করছে। হ্যালো।
হ্যাঁ জুয়েল, কি খবর, ভালো আছিস? আচ্ছা, ক্যাম্পাসে যে কাজগুলো করতে বলেছিলাম সেটা কি করা হয়েছে? আচ্ছা ঠিক আছে, করব। তার আগে বল, তুই আর ফাইম কোথায়? কেন ফাইমকে দিতে হবে কেন? আমাকে বল, আমি বলছি। তোকে বলবো মানে? আরে তোরা কি একসাথে? না, তবে আমি আছি আমার বরের সাথে। আমার বরের সাথে কথা বলবি? বর মানে? বর মানে হচ্ছে আমার হাজবেন্ড। মানে বর মানে বর। কথা বলবে কিনা সেটা বল। আচ্ছা তুই কথা বল। হ্যালো, আসসালামু আলাইকুম জুয়েল ভাইয়া, ভালো আছেন? এই বেটা, এই ফাজলামি করবি না। ও দোস্ত, ফাইলামে না, ভয়েসটা বুঝে ফেললি। ওই মানে হয়েছে কি দোস্ত, ওই মানে বিয়েটা করতে হবে। ওকে দোস্ত, বাই বাই। দোস্ত, ঘটনা কিন্তু পেস খেয়ে গেছে একটা। আচ্ছা টেনশন নিস না, দেখা যাক কি হয়, চল। কি অবস্থা? খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, একদম পেট ভর্তি। আচ্ছা একটা বিষয় জিজ্ঞেস করি, তোমরা এই যে একটা সিদ্ধান্ত নিলে, এটা কি ভেবেচিন্তে নিয়েছো তোমরা? আচ্ছা, এই পরিস্থিতিতে ভাবনার সময়টা কোথায় বলো? আমি মেনে নিলাম যে যেরকম পরিস্থিতি, এতে ভাবার কোনো সুযোগ ছিল না, কিন্তু তারপরে তোমরা যা করছো, এই ব্যাপারে কি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছো যে তোমরা এই কাজটা ঠিক করছো কিনা? ভাইয়া আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আসল কথা কিন্তু আপনাকে বলা হয়নি। আমার আব্বু আম্মুর কারণেই কিন্তু আমরা আসলে এরকম একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কিরকম পরিষ্কার করে বলো। সেটা হচ্ছে ভাইয়া, আমার তো লেখাপড়া এখনো শেষ হয়নি, আর তার মধ্যে আমেরিকা থেকে আমার এক আত্মীয় এসেছে বিয়ের ডিসিশন নিয়ে। এখন ওনারা মানে আমাকে দেখার সঙ্গে সঙ্গে ওনারাও চিন্তা করেছেন আমাকে বিয়ে করে আমেরিকাতে নিয়ে যাবেন। বাবা মাও রাজি হয়ে গেছেন, কিন্তু ভাইয়া আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি বুঝতে পেরেছি। এখন তোমাকে আমি জিজ্ঞেস করছি, তোমার কি মনে হয় কোনো বাবা মা কি তার সন্তানের অমঙ্গল চান? তোমার জন্য যে সম্পর্কটা ওনারা ঠিক করেছেন, এই সম্পর্কটা তো তোমার জন্য ভালো হতে পারতো। অসুবিধা কি? তুমি বিয়ে করে আমেরিকা যেতে, ভালো থাকতে পারতে, তাই না? ভাইয়া লেখাপড়া শেষ না করে কোনো ছেলেমেয়েরই কিন্তু বিয়ের ডিসিশনটা নেওয়া ঠিক না। যেমন ধরেন আমাদের বিয়ে হলো, কোনো কারণে আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার কারণে ডিভোর্স হয়ে গেল, সেক্ষেত্রে আমাকে সহযোগিতা করার মতো কিন্তু কেউ নেই। আমার পাশে দাঁড়াবে, আমার বন্ধু হয়ে পাশে দাঁড়াবে, এমন কে থাকবে বলুন লেখাপড়া শিক্ষা ছাড়া? আর সেজন্যই আসলে আমি চাচ্ছি যে লেখাপড়াটা শেষ করে তারপর বিয়ের ডিসিশন নেব, কিন্তু বাবা মার কারণে আমাদের এই কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে। আমি তোমার সাথে একেবারেই একমত, কিন্তু সেই সাথে আরেকটা কথা বলি তোমাকে। তোমরা যে কাজটা করছো এখন, তুমি যে কথাটা বললে, ওই কথার সাথে তোমাদের এই কাজের কি কোনো মিল আছে? ভাইয়া, ওটাই তো বাবা মায়ের খুব ভুল সিদ্ধান্ত, তাই না? ওনারা যদি বিয়ের তাগিদটা ওই রকমভাবে না দিতেন, তাহলে কি আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতাম বলো? এক্ষেত্রে আমার কোনো যুক্তি নেই, তবে একটা কথা আমি বলি, আমার মনে হয় যে লেখাপড়া শেষ করেই একজন মানুষের বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। লেখাপড়ার মাঝখানে বিয়ে করা উচিত না। একজন মানুষ লেখাপড়া করবে, তারপর নিজের পায়ে দাঁড়াবে, তারপর সে বিয়ে করবে, ঘর সংসার করবে, এতে তার একটা ব্যাকআপ থাকে। ঠিক আছে? আমিও কিন্তু তোমার ভাবেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সরি ভাইয়া, বিয়ে করেছিলাম মানে বুঝতে পারলাম না। শুনতে চাচ্ছ তুমি? এই তুমি এই বাসা কবে ছাড়বে? মেঘলা, তুমি তো সবই জানো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু কি করব বলো?
পাবলিশাররা প্রত্যেক দিন ঘোরাচ্ছে, পত্রিকার অবস্থাও তাই। দয়া করে আমাকে আর কয়েকটা দিন সময় দাও। এখানে আর এক মুহূর্তের জন্য না, আমার দমটা বন্ধ হয়ে আসছে। মেঘলা, মেঘলা, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়েছে, তোমার সংসারে এসে আমাকে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। মেঘলা, আমি বুঝি, আমি তো গরিবের ছেলে, এরকম একটা পরিস্থিতি আমার জন্য খুবই স্বাভাবিক। তুমি তো ধনীর মেয়ে, তোমার জন্য খুবই অস্বাভাবিক। কিন্তু এটা তো সত্য, আমার সবকিছু জেনে শুনে তুমি আমাকে ভালোবেসেছিলে, আমাকে বিয়ে করেছিলে। ভুল, এটাই তো আমার মস্ত বড় ভুল। আর দ্বিতীয় ভুল করেছি, তোমার সন্তানের মা হয়ে। এই মুহূর্তে এর জন্য তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই। তবু বলবো মেঘলা, ধৈর্য ধরো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? আমি কি কোনোদিন লেখক হিসেবে প্রতিষ্ঠা পাবো, নাকি সারা জীবন এভাবেই কষ্ট করে জীবন চালাতে হবে? শুনতে হবে স্ত্রীর গাল মন্দ, প্রকাশক ও সম্পাদকের অবহেলার পাত্র হয়ে থাকতে হবে সারা জীবন। হ্যালো বাবা, তুমি কেমন আছো? আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না বাবা, এখন কি করা উচিত আমি বুঝতে পারছি না। হ্যাঁ, কি করব, বাবুর কি হবে, ওকে আমি কোথায় রেখে যাব? না মানে ঠিক না, আমি আরেকটু ভেবে দেখি বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে যে কোথায় রেখে যাব, ওর যে কি হবে বাবা। আচ্ছা বাবা, আমি তোমাকে আরেকটু পরে ফোন করি, আমি আরেকটু ভেবে দেখি। কি হয়েছে না? না স্যার, কিছু হয়নি। আমি তোমার শিক্ষক, আমাকে কি লুকানো যায়? বলো কি হয়েছে? স্যার, স্যার, মেঘলা আমাকে ছেড়ে চলে গেছে আজ। আমি তোমাকে অনেক আগেই বলেছি, লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়েটা কর। তোমরা তো আমার কথা শুনলে। কিন্তু স্যার, আপনি তো জানেন মেঘলার মা বাবা ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। আমরা বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি দেখি মেঘলার সাথে আমি কথা বলবো।
ওয়ালাইকুম আসসালাম। আরে বিশাল সাহেব, বসুন বসুন। আমার গল্পটা কি আপনি পড়েছেন? বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? বিশাল সাহেব, একজন পাঠক হিসেবে আমি কিন্তু আপনার ভক্ত। হ্যাঁ, আপনার লেখা বিষয়বস্তু মানুষকে ভাবায়। আমি কিন্তু আপনার লেখাটি বই আকারে প্রকাশ করব। সবুজ ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? আপনি যে আমার কত বড় একটা উপকার করলেন আপনি জানেন না। বিশাল সাহেব, আপনি জানেন না, আপনি নিজে জানেন না আপনি কি। আপনার লেখার ভেতরে নারী শিক্ষার বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে সূক্ষ্মভাবে আপনি এনেছেন। আপনি জানেন না। আজ যদি আমার মেয়ে অথবা আমার বোনের জীবনে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তারা যদি শিক্ষিত হতো তাহলে তারা তো নিজেদের পায়ে দাঁড়াতে পারত। বিশাল সাহেব, আপনার লেখা আমার 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 খুব ভালো লাগেছে। আপনি জানেন না, খুব খুব ভালো লেগেছে। সবুজ ভাই, আমি আপনার কাছে কৃতজ্ঞ। নো নো নো, আপনি এভাবে বলতে পারেন না বিশাল সাহেব। লেখকেরা মাথা উঁচু করে থাকবে, দেশ জাতি আপনাদেরকে মাথায় করে রাখবে। হ্যাঁ সবুজ ভাই, আমি তাহলে যাই। যাবেন না? আচ্ছা ঠিক আছে, তবে আপনি যে কোনো দিন এসে আপনার অনারিয়ামটা নিয়ে যাবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ সবুজ ভাই। নিজেকে সবসময় উপরে রাখবেন। আমি আসি। লেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড, ভেরি গুড। মেঘলা, শোনো আমার কথা শোনো। আমাদের সামনে অনেক বড় সুদিন আসছে, তুমি জানো? আজকে পাবলিশার আমার পাণ্ডুলিপি জমা নিয়েছে, আমাকে আগামী সপ্তাহে দেখা করতে বলেছে। তুমি গিয়ে দেখা করো, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি বাবার কাছে চলে যাব। তুমি রাগ করেছো বলে? শোনো, আমি তো বলছি, দেখো, একদিন আমাদের অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব হবে। থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে, আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব না। মেঘলা, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। আচ্ছা, আমার কথা নয়, বাদ দিলাম, নিজের সন্তানটার কথা একবার ভাবো। থাকো তুমি তোমার সন্তান নিয়ে, এখানে আমি আর একটি মুহূর্তও থাকবো না, বুঝছো? হ্যালো মেঘলা, কেমন আছো তুমি? স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তুমি কি সত্যি ভালো আছো? ভালো থাকার চেষ্টা করছি। দেখো মেঘলা, আমি বিশালকে চিনি। ও সত্যি সত্যি আমাদের দেশের একটি রত্ন। তুমি দেখে নিও, একদিন ও ঠিকই জ্বলে উঠবে। কিন্তু স্যার, আমার আর করার কিছুই নেই। তোমাদের একটা ভুল সিদ্ধান্তের জন্যে তিনটা জীবন এরকম তছনছ হয়ে যাবে। এটা কি ঠিক হলো? অন্তত ছেলেটার কথা ভেবে একটু চিন্তা করো, একটু ভেবে দেখো। স্যার, আমি আপনার সাথে দেখা করব, তখন না হয় বিষয়টা নিয়ে কথা বলবো। হ্যাঁ, বুঝতে পারছি তুমি তোমার সিদ্ধান্তে অনড়। তবে তোমার শিক্ষক হিসাবে আমি তোমাকে একটা কথা বলে রাখছি, তোমার এই
তুমি একদিন দারুণভাবে অনুতপ্ত হবে। আচ্ছা ঠিক আছে, রাখি। জি স্যার, আসসালামু আলাইকুম। বিশাল, আমার মনে হয় মেঘলা আজ আর আসবে না। দোস্ত দোস্ত আরেকটু সময় দিন দোস্ত। আরে বেটা, একটু কেন, আমি তো তোকে আজ পুরো সময়টাই দেবো। ওর বাবাটা বাসায় আছে কিনা জানতে পারলে খুব ভালো হতো। কেন না থাকলে তুই কি মেঘলা বাসায় যাবি? এরকমই ভাবছিলাম। আমি না হয় নিজে গিয়ে দেখি কি অবস্থা। তুই যাবি? হ্যাঁ যাই। ও শোন দোস্ত, তুই একটা কাজ কর। হ্যাঁ, তুই বরং ওকে বুঝিয়ে টুঝিয়ে এখানে নিয়ে আয়, পারবি না? ঠিক আছে, দেখি চেষ্টা করে দেখি কতটুকু আনতে পারি। আমি চেষ্টা করবো। হ্যাঁ, তুই অপেক্ষা কর। হ্যাঁ, আচ্ছা। বিশাল, তোকে অনেকক্ষণ দাঁড়া করে রেখেছি, তাই না? মেঘলাকে নিয়ে আসলাম, তোর আলাপ কর, আমি কাছে আছি। ওকে, ঠিক আছে মেঘলা। কেমন আছো তুমি? ভালো। আমাদের কথা তোমার মনে পড়ে না? ছেলে কেমন আছে? মা ছাড়া সন্তান যেমন থাকে তেমনই আছে। কি বলবে বলো। মেঘলা, মেঘলা তুমি ফিরে চলো মেঘলা, প্লিজ। তোমার ছেলেটা তোমার দিকে তাকিয়ে আছে মেঘলা। ও, তোমাকে একটা সুসংবাদ দিই, আমার ওই যে ভুল থেকে শেখা বইটা, ওটা প্রকাশ হতে যাচ্ছে। তোমাকে একটা কথা বলি, সারা জীবনেও তুমি কিছুই করতে পারবে না। আর লেখালেখি করে বেশি দূর আগানো যায় না। নিজের জীবনটা তো নষ্টই করে দিয়েছ, এবার ছেলেটা জীবনও নষ্ট করবে। মেঘলা, মেঘলা তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। ছেলেটার কথা ভেবে ফিরে চলো মেঘলা, তবু তুমি ফিরে চলো প্লিজ, প্লিজ। তোমার ছেলেটা তোমার দিকে তাকিয়েছে মেঘলা। ছেলেকে আমার আদর দিও। ভাইয়া, তারপর ভাবি আর ফিরে আসেননি? না, পরে অন্য একজনকে বিয়ে করেছে। কেমন আছেন এখন তিনি? ভালো নেই, শুনেছি স্বামীটা খুবই অসভ্য, খারাপ মানুষ। ওকে অনেক অত্যাচার করে, ও খুবই কষ্টে আছে। বিয়ের পরে ওকে আমি ওর লেখাপড়াটা শেষ করতে বলেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। এখন না পারছে ওখানে থাকতে, না পারছে আমার কাছে ফিরে আসতে। মাঝে মধ্যে মনে হয় ওর এই কষ্টের জন্য আমি দায়ী। খ্যাতি বলো, সম্মান বলো, অর্থ বলো, বাড়ি গাড়ি সব সব আছে, শুধু ও নেই। আর এই জন্য তোমাদের বলি, শুধু তোমাদের না, সবাইকে বলি, লেখাপড়া করো, নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ের কথা ভাবো। তাহলে ভাইয়া, মানে আমরা ঠিক বুঝতে পারছি না, তাহলে এখন মানে এই মুহূর্তে আমাদের
কি করা উচিত, মানে আমরা কি করব? সিদ্ধান্ত নেবার মতো বয়স তোমাদের হয়েছে। না তা হয়েছে, তারপরও তোমার কথাটা শুনতে চাই। তোমাদের সিদ্ধান্তটা তোমাদের নিতে হবে। তুমি লিখো যে প্রশ্নটা তুমি করতে চাও, সেগুলো 4 নম্বর পয়েন্ট তুমি ওই নারী বিষয়টাই তুমি বিশেষ করে ওনার কাছে লিখবে, যেটা ভালো হয়। আর কি পয়েন্ট তুমি দাঁড় করিয়েছো বলো তো? আর আসুন আসুন বিশাল চৌধুরী, বসুন বসুন। এই হচ্ছে ফৌজিয়া। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয় হচ্ছে বিশাল চৌধুরী। হ্যাঁ, কথা বলো দুজন। বিশাল ভাইয়া, আমাদের দেশের নারী সমাজ সম্পর্কে আপনার ভাবনাটা কি? দেখুন, আমাদের দেশের মানুষ, বিশেষ করে নারী সমাজ, অতিমাত্রায় ধর্মভীরু। হ্যাঁ, ধর্মভীরুতা অবশ্যই থাকতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা যেন ধর্মান্ধতা না হয়। আমি বিশ্বাস করি আমাদের দেশের নারীরা যদি শিক্ষিত হয় এবং তারা যদি প্রগতিশীল হয়, তাহলে আমাদের দেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। সম্প্রতি প্রকাশিত জীবন থেকে লেখা বইটি ভীষণ আলোচিত হয়েছে পত্রপত্রিকায়। আপনার এই বইটিতে নারী শিক্ষার বিষয়টি উঠে এসেছে। আসলে শিক্ষাটা সবার জন্যই প্রয়োজন, তবে হ্যাঁ, মনে রাখতে হবে মা যদি শিক্ষিত হয় তাহলে সন্তান অবশ্যই শিক্ষিত হবে। আর একজন শিক্ষিত মায়ের পক্ষেই দুঃসময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব, এটা আমি বিশ্বাস করি। ম্যাডাম, আমি আপনাকে একটু সাহায্য করতে পারি। আমাদের প্রকাশনী থেকে পরবর্তীতে প্রকাশিত হবে বিশাল চৌধুরীর পরবর্তীতে অন্যরকম একটি বই। হ্যাঁ, আর ওই সেই বইটির বিষয়বস্তু হচ্ছে কবি, ছড়াকার, গল্পকার, মোট কথা হচ্ছে লেখকদের নিয়েই। হ্যাঁ, আর সেই বইটিতে নারীদের নিয়ে লেখালেখির ব্যাপারে উনি ব্যাপকভাবে আহ্বান করেছেন। আমরা বিশাল ভাইকে রিকোয়েস্ট করব উনি যেন আব্বু আম্মুর সাথে বিস্তারিত খোলামেলা ব্যাপারটা নিয়ে আলোচনা করেন। গুড। তারপরে যদি আব্বু আম্মু এই পরিস্থিতিটা বোঝে, আমাদের ব্যাপারটা মেনে নেন, তাহলে আমরা ফিরে যাব। আর যদি মেনে না নেন, আমরা কিন্তু ফিরবো না। ভাই এসছে। এসো কি অবস্থা? বসো। কি সিদ্ধান্ত নিলে তোমরা? ভাইয়া, আমরা অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা বাবা মার সাথে কথা বলে আমাদের পড়াশোনা শেষ হলে তারপর যদি ওনারা রাজি থাকেন আমরা একসাথে হব, তাই না? একসাথে হব। আর যদি এতে ওনারা অমত করেন তাহলে ভাই আমরা ভেবে নেব আমরা পরিস্থিতির শিকার, আমরা ফিরবো না। এবার তুমি আমাদের সমাধান দাও। তোমাদের কথা শুনলাম, আমি ইতিমধ্যে তোমাদের অভিভাবকের সাথে কথা বলেছি। ওনারা যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, চপলার বাবা মা, এটা যে সময় উপযোগী নয় এটা ওনারা বুঝতে পেরেছেন। সুতরাং তোমরা এখন যার যার ঘরে ফিরে যাবে, সময় হলে ওনারা ঢাকঢোল পিটিয়ে ধুমধাম করে তোমাদের দিয়ে দেবে। তবে একটা কথা, সেটি হচ্ছে তোমাদেরকে লেখাপড়া করে শেষ করে মানুষের পর্যন্ত মানুষ হতে হবে। নিশ্চয়ই। ঠিক আছে? জি। আরেকটা বিষয় হচ্ছে, মনে রাখতে হবে বাবা মার চাইতে ভালো বন্ধু পৃথিবীতে নেই, ঠিক না? জি। কোনো বাবা মাই চায় না তার সন্তান খারাপ থাকুক, চায় না? একমত তোমরা আমার সাথে? জি ভাইয়া, আমরা একদম বুঝতে পেরেছি। জি। ধন্যবাদ।